কিরে শ্যামলী, কি করিস? কতক্ষণ হয়ে গেল তোকে দেখিনি, তাই দেখতে চলে এলাম। কি তুই এখনো রান্না বান্না করিসনি? আমার মেয়েকে আবার না খাইয়ে রাখছিস না তো? দেখিস বাবা, অনেক ভরসা করে কিন্তু তোর বাড়িতে পাঠিয়েছি, আমার মেয়ের যেন কোনো অসুবিধা না হয়। অঞ্জনা দেবীর মুখে এমন কথা শুনি শ্যামলী দেবী খুবই বিরক্ত হয়, আর সে মনে মনে ভাবে, এই মরণটা আবার এসে জুটেছে। প্রত্যেক দিন আমার বাড়িতে হানা না দিলে চলবে না। আমার ছেলেটা কি মরতে যে প্রতিবেশীর মেয়েকে বিয়ে করতে গেল, এখন নেহাত বেয়ান সম্পর্কে হয়, তাই মুখের উপর কিছু বলতেও পারবো না। এই ভেবে শ্যামলী দেবী বলে, না না, তোর মেয়ের অসুবিধা হবে কেন? আমার বাড়িতে কি খাবারের অভাব পড়েছে নাকি তোর মেয়েকে আমি খেতে দেব না বলেছি? প্রত্যেক দিনই তো 3 বেলা করে আমার বৌমার খোঁজ নিতে চলে আসিস। মনে রাখিস, এখন শুধু অন্তরা তোর মেয়ে নয়, আমার বৌমা হয়ে গেছে, তাই আমার বৌমার খেয়াল আমি ঠিক রাখতে পারবো। ও, তা রাখতে পারলেই ভালো। আমি তো চাই আমার মেয়েকে তুই নিজের মেয়ের মতো করে রাখিস। যাই হোক, যেটা বলতে এসেছিলাম, আজকে অন্তরার মাসিরা আমার বাড়িতে ঘুরতে এসেছে, তাই আমি অন্তরাকে নিয়ে ওর মাসিদের সাথে শপিং করতে যাচ্ছি। আমার বোনেরা কিন্তু তোদের বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া করবে, তাই ভালো মন্দ রান্না করে রাখিস, কেমন? এই বলে অঞ্জনা দেবী তখনই তার মেয়েকে নিয়ে শপিং করতে চলে যায়। এতে করে অন্তরা খুবই খুশি হয়, কিন্তু শ্যামলী দেবী বড্ড বিপদে পড়ে। কিছুদিন আগেই শ্যামলী দেবীর একমাত্র ছেলে আকাশ তাদের প্রতিবেশীর মেয়ে অন্তরাকে বিয়ে করে বাড়িতে আনে। অন্তরাকে নিয়ে শ্যামলী দেবীর সমস্যা না থাকলেও প্রত্যেক দিনই অন্তরার মা 10 বার করে মেয়ের সঙ্গে দেখা করতে আসে। আজকে আবার মেয়ের শ্বশুর বাড়িতে এসে রান্নাবান্নার অর্ডার দিয়ে চলে যায়। কোথায় ভাবলাম ছেলে আমার বিয়ে করে বউ এনেছে, এখন আমার বৌমা সংসার সামলাবে, দিব্যি আমি আনন্দ করে বৌমার হাতে রান্না খাবো, ঘুরে বেড়াবো, কিন্তু সেই গুড়ে বালি। আমার বৌমা এখন প্রত্যেক দিনই ধেই ধেই করে নাচতে নাচতে মায়ের সঙ্গে ঘুরতে বেরোয়। দূর, এর থেকে আমি মেয়ে পছন্দ করে বিয়ে দিলেই পারতাম। এভাবেই শ্যামলী দেবী রাগে গজগজ করতে করতে রান্নাবান্না করতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অন্তরা তার মা এবং মাসিদের সঙ্গে বাড়িতে ফিরে আসে। এটুকু সময়ের মধ্যে অন্তরার শাশুড়ি মা মাছ মাংস কিছুই রান্নাবান্না করতে পারে না, তাই সেই খাবারগুলো দেখে অন্তরার মাসি প্রমীলা দেবী বলে, এ কি বেয়ান, আপনাদের বাড়িতে এরকম রান্না হয়? আমাদের মেয়ে তো মাছ মাংস খেতে খুব ভালোবাসে, এরকম নিরামিষ রান্নাবান্না কি করে খেয়ে থাকবে? আমি তো বাবা বাড়িতে আমার বৌমাকে অন্তত 20 রকমের আইটেম রান্না করে খাওয়াই, তাতে বৌমার খেতে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, তাই তো। অন্তরা আমার কাছে থাকতে আমি অন্তরাকে দিনে 36 রকমের পদ রান্না করে খাইয়েছি, আর তুই কিনা মোটে মেরে কেটে 3 রকম পদ রান্না করতে পারিসনি। তোর ঘরে নিশ্চয়ই টাকা পয়সা নেই, এই নে 500 টাকা রাখ, কালকে বরং আমার মেয়েকে মাছ মাংস কিনে খাওয়াস, কেমন? আরে না না মা, এসব তুমি কি করছো? তোমাকে টাকা দিতে হবে না। আসলে আজকে সকালবেলা আকাশ তো বাজারে যায়নি, তাই মনে হয় আমার শাশুড়ি মা মাছ মাংস কিছু রান্না বান্না করতে পারেনি। আমার মেয়ের মতো ভালো মেয়ে আর দুটো হয় না। তুই তো শাশুড়ি মাকে বাঁচানোর জন্য এসব কথা বলছিস, আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এই 1 সপ্তাহে আমার মেয়েটা কেমন যেন রোগা হয়ে গেছে। চল মা, তুই আমার সাথে বাপের বাড়িতে চল, ভালো করে খাওয়া দাওয়া করবি। তোর তো পাশেই শ্বশুর বাড়ি, মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে বেড়াতে চলে আসিস। এই বলে অঞ্জনা দেবী নিজের মেয়েকে বাড়িতে নিয়ে চলে যায়, কিন্তু এতে করে শ্যামলী দেবী অত্যন্ত অপমানিত বোধ করে। সন্ধ্যাবেলা আকাশ যখন অফিস থেকে ফিরে আসে, তখন সে দেখে নতুন বউ বাড়িতে নেই। তার উপর সারাদিন একা একা কাজকর্ম করতে গিয়ে শ্যামলী দেবী ভীষণই অসুস্থ হয়ে পড়ে। মায়ের এমন অবস্থা দেখে আকাশ বলে, এ কি মা, তোমাকে দেখে শরীর খারাপ লাগছে কেন? আর অন্তরা কোথায়? অন্তরাকে অনেকক্ষণ ধরেই তো দেখছি না, কোথাও গেছে নাকি? কিন্তু আমাকে তো ফোন করে কিছুই জানালো না। তোর বউকে নাকি আমরা খেতে দিতে পারছি না, তোর বউয়ের ঠিক মতো দেখাশোনা করি না, তাই বৌমার মা এসে বৌমাকে নিয়ে গেছে। তোর কোনো আক্কেল নেই বল? পাশের বাড়ির মেয়েকে তুই বিয়ে করে তুলে এনেছিস, এখন যখন ইচ্ছে হবে তখনই তো বৌমা বাপের বাড়িতে চলে যাবে। ও এই ব্যাপার, দাঁড়াও আমি এক্ষুনি অন্তরাকে ফোন করে ডাকছি। যতই হোক অন্তরার এখন বিয়ে হয়ে গেছে, তাই অন্তরা বাপের বাড়িতে কেন থাকবে? অন্তরাকে শ্বশুর বাড়িতেই থাকতে হবে। এই বলে আকাশ অন্তরাকে ফোন করে তখনই বাড়িতে ফিরতে বলে। এতে করে অন্তরা ভীষণই বিরক্ত বোধ করে, কারণ অন্তরা বাপের বাড়িতে দিব্যি পায়ের উপর পা তুলে থাকতে পারে, তাকে কোনো কাজকর্ম করতে হয় না, রান্না বান্নাও করতে হয় না। কিন্তু শ্বশুর বাড়িতে থাকলে তাকে কাজকর্ম করতে হয়, সেই সাথে পরিবারের দেখাশোনাও করতে হয়, তার উপর রান্না বান্না তো আছেই।
দূর, দেখেছো মা তোমার জামাই কেমন? এই এক সপ্তাহে কাজকর্ম করে রান্না বান্না করে দেখো আমার হাতের নখগুলো কেমন কালো হয়ে গেছে। আমার তো শ্বশুর বাড়িতে থাকতে ভালোই লাগে না। ভাগ্যিস তুমি আমাকে জোর করে নিয়ে আসলে, কারণ আমি এই এক সপ্তাহে যতবারই বাপের বাড়িতে আসার কথা বলেছি ততবারই আমার শাশুড়ি মা না করে দিয়েছে। আরে শাশুড়ি মা তো না করবেই, কিন্তু তাই বলে কি তুই বাপের বাড়িতে আসবি না? তবে তোর বর যখন বলেছে তুই এখন বাড়িতে চলে যা, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার বাড়িতে চলে আসিস, যা। এমন কথা শুনে অন্তরা আবার শ্বশুর বাড়িতে চলে যায়। পরের দিন সকালবেলা আকাশ যখন ঘুম থেকে ওঠে তখন সে আবার অন্তরাকে খুঁজে পায় না। আকাশ তার বউকে এদিক ওদিক খুঁজতে শুরু করে। ঠিক এমন সময় অন্তরার মা সেখানে এসে উপস্থিত হয়। এই যে জামাই বাবা, আমি তোমার জন্য আজকে ব্রেকফাস্ট বানালাম, তোমার টিফিনটাও তৈরি করে রেখেছি, একটু বাদে এসে টিফিনটা নিয়ে যাবে। আর হ্যাঁ, এখানে রুটি, ছোলার ডাল, গাজরের হালুয়া আছে, তুমি আর তোমার মা শেয়ার করে খেয়ে নিও, কেমন? কিন্তু মা, বলছি আমার বউকে একটু পাঠিয়ে দিন না, বাড়ির বউ বাড়িতে না থাকলে খুবই অসুবিধা হবে। আমি বুঝতে পারছি অন্তরা সারাদিন বাপের বাড়িতে যেতে ইচ্ছা করে, কিন্তু অন্তরাকে তো শ্বশুর বাড়িতেও থাকতে হবে, বলুন, ওটাও তো অন্তরারই বাড়ি। বাহ, তুমি তো দেখছি আমার মেয়েকে খুবই ভালোবাসো। আমার মেয়েকে ছেড়ে মোটেই থাকতে পারছো না, তা সেটা তো খুব ভালো কথা। কিন্তু অন্তরা আমার একমাত্র মেয়ে, অন্তরাকে না দেখলে আমার মনটা ছটফট করে, তাই অন্তরা বাপের বাড়িতেই বেশিক্ষণ থাকবে। তোমার ইচ্ছা হলে তুমি না হয় অন্তরাকে বাপের বাড়িতে গিয়ে দেখে এসো। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে আকাশ ভীষণই লজ্জা পেয়ে যায়। তাই সে কোনো কথা না বলেই শাশুড়ি মায়ের কাছ থেকে খাবারগুলো নিয়ে নেয়। কিন্তু শ্যামলী দেবী মোটেও ছোলার ডাল খেতে পারতো না, কারণ ছোলার ডাল খেলেই তার কেমন যেন পেট খারাপ করত। সেদিনও ছোলার ডাল এবং লুচি খাওয়ার পর তার শরীর খারাপ করে। অঞ্জনাটা মনে হয় ইচ্ছা করে ছোলার ডালে বেশি করে তড়কা দিয়েছে, যাতে আমার পেট খারাপ করে। সেই পাড়ার এক নেমন্তন্ন বাড়িতে ছোলার ডাল খেয়ে আমার শরীর খারাপ করেছিল। আমার মনে হয় সেই কথাটা মনে রেখেই অঞ্জনা আমার জন্য ছোলার ডাল রান্না করে পাঠিয়েছে। দেখতে দেখতে এভাবেই দুপুর হয়ে আসে, কিন্তু অঞ্জনা দেবী সকালবেলা মেয়ে শ্বশুর বাড়িতে ব্রেকফাস্ট পাঠালেও দুপুরবেলা খাবার পাঠাতে সম্পূর্ণ রকমভাবে ভুলে যায়। কিন্তু অন্তরার শাশুড়ি মা চাইলেও কিছু বলতে পারে না, বাধ্য হয়ে সে নিজের মতো রান্নাবান্না করে খেয়ে নেয়। বিকালের দিকে শ্যামলী দেবী যখন ছাদে ওঠে তখন সে অন্তরাকে দেখতে পায়। বৌমা, ও বৌমা, বাড়ি আসবে না? কতক্ষণ হয়ে গেল তুমি বাপের বাড়িতে বসে আছো? এটাও তো তোমার শ্বশুর বাড়ি, তোমাকে তো এখানেও থাকতে হবে, তুমি শুনতে পাচ্ছ না? এখনই বাড়ি চলে এসো। দূর, আমার শাশুড়ি মা আবার ছাদের উপর থেকে আমাকে ডাকতে চলে এসেছে। না না, শাশুড়ি মায়ের কোনো কথার উত্তর দেওয়া যাবে না, না হলে শাশুড়ি মা বুঝতে পেরে যাবে আমি ওনার সব কথা শুনতে পাচ্ছি। এই ভেবে অন্তরা এমন ভান করে যেন সে শাশুড়ি মায়ের কোনো কথাই শুনতে পাচ্ছে না। কিন্তু বিয়ের আগে পর্যন্ত অন্তরা সবসময় ছাদে দাঁড়িয়েই আকাশের সঙ্গে কথা বলতো, তাই শ্যামলী দেবী খুব ভালো মতোই অন্তরার নাটক বুঝতে পেরে যায়। তাই তখনই শ্যামলী দেবী অন্তরাকে ফোন করে বলে, কি ব্যাপার বৌমা, তুমি এখনো বাড়ি এলে না? আমি ভাবছিলাম আজকেই তোমাকে নিয়ে একটা সোনার টিকলি কিনে আনবো, কিন্তু তুমি আসছো না দেখে। ও মাই গড, সোনার টিকলি! আমার শাশুড়ি মায়ের দেখছি এতদিন বাদে আমার উপর দয়া হয়েছে। এবার তাহলে শ্বশুর বাড়িতে ফিরতেই হবে, তা না হলে সোনার টিকলিটা হাতছাড়া হয়ে যাবে। আরে না না মা, আমি এখনই আসছি, আপনি শাড়ি পরে রেডি থাকুন। আমি তো রেডি আছি, আমি গেলেই একসঙ্গে বেরিয়ে পড়বো। মা, আমি শ্বশুর বাড়িতে গেলাম বুঝলে, আবার না হয় পরে একদিন বাপের বাড়িতে আসবো। এই বলে অন্তরা দৌড়ে শ্বশুর বাড়িতে চলে যায়। এ কি মা, আপনি রেডি হননি কেন? আপনি যে বললেন এখনই সোনার দোকানে যাবেন, যান তাড়াতাড়ি রেডি হয়ে নিন। অনেকগুলো জিনিস দেখে শুনে কিনতেও তো সময় লাগবে বলুন। ও, তার মানে তুমি সোনা গহনার লোভে এখানে এসেছো? আমি যখন তোমাকে ছাদ থেকে ডাকলাম তখন তো আমার কোনো কথাই তুমি শুনতে পেলে না। বলছি, এটা তো তোমার শ্বশুর বাড়ি নাকি? তোমার এখন বিয়ে হয়ে গেছে, এখন তোমাকে বিবাহিত মেয়েদের মতো শ্বশুর বাড়িতেই থাকতে হবে। বাপের বাড়ি যতই পাশে হোক, বাপের বাড়িতে সব সময় যাওয়া যাবে না। আমি যদি বাপের বাড়িতে যাই তাতে কি প্রবলেম আছে শুনি? আমার মা তো আপনাদের সবসময় খাবার পাঠিয়ে দিচ্ছে, তাই আমি বাপের বাড়িতে থাকি কিংবা শ্বশুর বাড়িতে, এতে আপনাদের তো অসুবিধা হওয়ার কথা নয়। দেখো বৌমা, আমার বারবার এক কথা বলতে ভালো লাগে না। তোমার যদি বাপের বাড়িতেই থাকার ইচ্ছা ছিল তাহলে তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতেই আসলে কেন? এখন যদি আমি তোমার মাকে কথাটা বলি, উনি ভাববে আমি তোমার উপর অত্যাচার করছি। আমি যা বলছি শোনো, তোমার বাপের বাড়িতে যাওয়া চলবে না।
দেখুন, আমিও নতুন বউ বলে আপনাকে কিছু বলিনি। আপনি 1 সপ্তাহ আমাকে বাপের বাড়িতে যেতে দেননি, তাই আমি এখন 1 সপ্তাহ বাপের বাড়িতে থেকে তারপর যেদিন ইচ্ছা হবে সেদিন শ্বশুর বাড়িতে আসবো। এমনিতেও শ্বশুর বাড়িতে থাকলে আপনি আমাকে দিয়ে গাধার মতো কাজ করাবেন, তাই এখানে থাকতে আমার বয়েই গেছে। ঠিক এমন সময় আকাশ বাড়িতে এসে উপস্থিত হয়, কিন্তু আকাশের সামনে দিয়েই অন্তরা বাপের বাড়িতে চলে যায়। আকাশ অন্তরার এরকম ব্যবহার দেখে খুবই রেগে যায়, কিন্তু আকাশ মুখে কিছু না বললেও সে মনে মনে এবার অন্তরাকে শায়েস্তা করবে বলে ঠিক করে। তাই পরের দিনই আকাশ বাড়িতে একজন সুন্দরী কাজের মেয়েকে নিয়ে আসে। শোনো, তোমাকে কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম করতে হবে, এই যেমন রান্না বান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, সবকিছুই পারবে তো? এই শুনে কাজের মেয়েটি সেদিন থেকে আকাশদের বাড়িতে কাজকর্ম করতে শুরু করে দেয়। এমনকি আকাশ এখন অন্তরাকে ফোন কিংবা মেসেজ করাও বন্ধ করে দেয়। দেখতে দেখতে এভাবে 2-3 দিন কেটে যায়, কিন্তু অন্তরা প্রত্যেক দিনই সেই সুন্দরী কাজের মেয়েকে দামি শাড়ি পরে ছাদে উঠে জামা কাপড় মেলতে দেখে, কখনো রান্না বান্না করতে দেখে কিংবা বাসন মাজতে দেখে, যা দেখে অন্তরার ভীষণই সন্দেহ হয়। কি ব্যাপার, শাশুড়ি মা কিংবা আকাশ কেউই তো আমার আর কোনো খোঁজ খবর নিচ্ছে না। এদিকে একটা সুন্দরী মেয়ে সবসময় দামি শাড়ি পরে সংসারের কাজকর্ম করছে, এই মেয়েটা কে হতে পারে? সারাদিন আমার শ্বশুর বাড়িতেই তো থাকছে। আকাশ কি তাহলে অন্য কাউকে বিয়ে করে নিল, তাও আবার আমাকে না জানিয়ে? এই বলে অন্তরা শ্বশুর বাড়িতে যায়। এমন সময় সে রান্নাঘর থেকে চিকেন কষা, পোলাও এবং অন্যান্য ভালো ভালো খাবারের সুগন্ধ পায়। বাহ, তোমার যেমন রূপ তেমনই গুণ, তুমি তো একেবারে সর্বগুণ সম্পন্ন দেখছি। বলছি, তোমার যদি বিয়ে না হয়ে গিয়ে থাকে তাহলে তুমি আমার বৌমা হতে পারো, তোমাকে আমার বাড়ির বৌমা হিসেবে একদম ঠিক মানাবে। তুমি তো আমার ছেলেকে দেখেছো, তোমার কি আমার ছেলেকে পছন্দ হয়েছে? শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে অন্তরা তখনই কাঁদতে শুরু করে। না, এটা হতে পারে না। মা, আপনি এসব কি করছেন? আমি থাকতে আপনি আকাশের অন্য বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর এরকম ভাবে বাপের বাড়িতে গিয়ে থাকবো না। আমি কথা দিচ্ছি, আমি এখন থেকে খুব ভালো মতো সংসার সামলাবো। আপনি দয়া করে আকাশের অন্য কারোর সঙ্গে বিয়ে দেবেন না, আর এই মেয়েকে এখনই বাড়ি থেকে বার করুন। আমি সংসারের সমস্ত কাজ করব, আমার কারোর দরকার পড়বে না। এভাবে অন্তরা নিজের ভুল বুঝতে পারে, আর সে নিজের শাশুড়িমা এবং স্বামীর কাছেও ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে অন্তরা প্রয়োজন ছাড়া বাপের বাড়িতে গিয়ে বসে থাকে না। এখন সে সংসারের সমস্ত কাজকর্ম দায়িত্ব পালন করে, আর তার শাশুড়িমা এবং স্বামীরও খেয়াল রাখে। তখন দুপুরের সময় ছিল। ঈদের কেনাকাটার ভিড়ে বিষ্ণুপুর স্ট্যান্ড রোড বাজার মেতে উঠেছিল। কেউ কেউ দোকানে কেনাকাটা করছিল, কেউ বা দামাদামি নিয়ে ঝগড়া করছিল, আবার কেউ কেউ হোটেল রেস্টুরেন্টে বসে দুপুরে লাঞ্চ করছিল। ঠিক তখনই একটি অটো সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। যেন কোনো বিশেষ সরকারি ঘোষণার মতোই অটোই হাঁকতে হাঁকতে এবং লিফলেট ছড়াতে ছড়াতে বাজার রোড দিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে অনেকেই উড়ে আসা লিফলেটগুলো তুলে পড়ছিল এবং অবাক হচ্ছিল। কি, ঈদ উপলক্ষে ফুচকা চ্যালেঞ্জ? সেটা আবার কি রে বাবা? আমি এত কিছু চ্যালেঞ্জের কথা শুনেছি, কিন্তু ফুচকা চ্যালেঞ্জ একটু খটকা লাগছে। আরে তুই তোর গবেষণা করা বন্ধ কর, আর একটু পরে অবাক হবি। আগে পুরোটা পড়, কি কি লেখা আছে ভালো করে পড়। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কোনো ইন্টারেস্টিং ব্যাপার আছে, না হলে এরকম লিফলেট ছড়িয়ে অ্যানাউন্স করতে যাবে কেন? এই নে নে, তুই পড়। আমি তো লেখাপড়া করতে জানি না, তাই না? তাই তোর মনে হচ্ছে আমি ঠুকরে ঠুকরে পড়ছি। তুই বাংলায় অনার্স করেছিস তো? এই নে ধর, তুই পড়। আরে আমি সেটা বলিনি। আমি কি তোকে বললাম নাকি যে তুই লেখাপড়া জানিস না? তুই এই যে কোনো জিনিসই বিশ্বাস করতে চাস না, সেই জন্যই তো বললাম। হ্যাঁ, তা যা না যা। লিফলেটে কি দেখার আছে? ওই বিপিন যে অখাদ্য ফুচকা বিক্রি করে, যার দোকানে কখনোই ভিড় হয় না, লিখেছে জয়ন্তী নামের একটি মেয়েকে ফুচকা খাওয়া চ্যালেঞ্জে হারাতে পারলে যত ফুচকা খাবে ফ্রি, তার উপরে 10,000 টাকা পুরস্কারও দেবে। লিপি ও মৌসুমী দুজনে বন্ধু ছিল, আর তারা আজকে ঈদের শপিং করতে বেরিয়েছিল। ফুচকা চ্যালেঞ্জের কথা শুনে মৌসুমী খুশি হলেও লিপি একটুও খুশি ছিল না, কারণ লিপি যুক্তিবাদী ছিল। সে প্রত্যেক জিনিসই যুক্তিতর্ক দিয়ে বিচার করত। অন্যদিকে মৌসুমী একেবারেই বিপরীত ছিল, আর মৌসুমী ফুচকা খেতেও খুবই ভালোবাসতো। তাই সে ফুচকার কথা শুনে ঈদের দিন বিপিনের ফুচকার দোকানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে বিপিনও খুব খুশি ছিল, কারণ ফুচকা প্রেমীরা প্রতিদিনই তার দোকানে এসে
ফুচকা চ্যালেঞ্জের ব্যাপারে জিজ্ঞাসা করত। আচ্ছা বিপিন দা, তুমি কি সত্যি সত্যি এই ফুচকা চ্যালেঞ্জটা রাখছো? মানে আমি বলছি কি, যদি কেউ ওই জয়ন্তীকে ফুচকা খাওয়ানোই হারিয়ে দেয়, তাহলে তো তোমার 10,000 টাকা লস হয়ে যাবে। হ্যাঁ, এমনও তো হতে পারে যে কেউ তোমার জয়ন্তীর থেকেও তাড়াতাড়ি ফুচকা খায়। আর বিপিন দা, আমি তো ঈদের দিন আসতে পারবো না। ঈদের পরেও কি ফুচকা চ্যালেঞ্জ থাকবে, নাকি ওই বিশেষ দিনের জন্যই তুমি এটা রেখেছো? আরে না না, ঈদের পর থেকে আমি তোমাদের জন্য প্রতিদিনই ফুচকা চ্যালেঞ্জ রাখবো। আসলে ঈদের দিনটা একটা বিশেষ ছুটি ও আনন্দের দিন তো, আর সেই জন্যই জয়ন্তীকে ডেকে সকলের সামনে সময় মেপে দেখিয়ে দেব। আর তারপর থেকে সেটাই ফুচকা চ্যালেঞ্জের রুলস হয়ে যাবে। আর আমি প্রতিদিনই ফুচকা প্রতিযোগিতা করব, তাহলে কারোর কোনো আর প্রশ্নও থাকবে না। কিন্তু বিপিন দা, জয়ন্তী কত বেশি ফুচকা খায় যে তুমি ওকে নির্দিষ্ট করে সিলেক্ট করে রাখছো? মানে তুমি তো আমাদেরকে দিয়েও ট্রাই করাতে পারতে। আমরাও কিন্তু অল্প সময়ে অনেক বেশি ফুচকা খেতে পারি। হ্যাঁ বিপিন দা, আমাদেরকে কম ভেবো না। দেখবে, আমি যেদিন তোমার দোকানে ফুচকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, সেদিন আমিই জিতবো। মেয়ে দুটির কথা শুনে বিপিন মুচকে মুচকে হেসেই চলেছিল, কারণ জয়ন্তীর ফুচকা খাওয়ার দক্ষতা তাদের জানা না থাকলেও বিপিন খুব ভালোভাবেই জানত। আর সে বিপিনের ফুচকা দোকানের রোজের খরিদ্দার ছিল। কয়েকদিন আগের ঘটনা, প্রতিদিনের মতো সেদিনও জয়ন্তী বিপিনের ফুচকা দোকানে এসেছিল। উফ বিপিন দা, তাড়াতাড়ি ফুচকা দাও, আজকে আমি বাড়ি থেকে কিছুই খেয়ে আসিনি, খুব জোরে খিদে পেয়েছে, তাই আমি ভাবছি তোমার ফুচকা খেয়েই পেট ভরাবো। হ্যাঁ হ্যাঁ, খাও খাও, আমার ফুচকা খুব বড় বড়, এক প্লেট খেলেই পেট ভরে যাবে, বুঝলে? কি, এক প্লেট ফুচকা খেয়ে আমার পেট ভরে যাবে? যেখানে আমি ভরা পেটেও 4-5 প্লেট ফুচকা খেতে পারি। আমাকে ঢপ মারতে হবে না, বুঝেছো? তুমি যদি এতই ফুচকা প্রেমী, তাহলে প্রতিদিন আমার দোকানে এসে এক প্লেট খেয়ে হাঁফিয়ে ওঠো কেন? কই, কখনোই তো 5 প্লেট খেতে দেখি না। এ বোধহয় আমার ফুচকা খাওয়ার ব্যাপারে জানে না, তাই এরকম বলছে। আমি বরং একে একটা চ্যালেঞ্জ দিই, দেখি অ্যাকসেপ্ট করে কিনা। আচ্ছা বিপিন দা, তুমি যখন বলছো, তাহলে আজকে আমি একটা ফুচকা চ্যালেঞ্জ করি। তুমি 5 প্লেটের কথা বলছো তো? আমি তোমার দোকানে 5 প্লেট কেন, 20 প্লেট ফুচকা খাবো, তাও আবার 20 মিনিটের মধ্যে। তাহলে তুমি কি দেবে বলো? তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। এক প্লেটে 6টা করে ফুচকা থাকে, আর 20 প্লেট মানে 120টা ফুচকা খাবে, তাও আবার 20 মিনিটে। যাও, ঠিক আছে, তুমি যদি খেতে পারো তাহলে আমার ফুচকা ফ্রি। আমি ফুচকার দামই নেব না, কিন্তু হেরে গেলে আমাকে ডাবল দাম দিতে হবে। বিপিনের কথা শুনে জয়ন্তী একেবারে রাজি হয়ে যায়। তারপরে শুরু হয় জয়ন্তীর ফুচকা খাওয়ার প্রতিযোগিতা। সে তাড়াহুড়ো করে ফুচকা খেতে থাকে এবং 10 মিনিটের মধ্যে 15 প্লেট ফুচকা খেয়ে ফেলে। এটা দেখে এবং হেরে যাওয়ার ভয়ে বিপিন ফুচকাতে আরো বেশি পরিমাণে ঝাল দেয়, কিন্তু তারপরও জয়ন্তী হার মানে না। সে বিপিনের দেওয়া সময়ের আগেই ফুচকা খাওয়া কমপ্লিট করে ফেলে। হ্যাঁ, সত্যিই তুমি ফুচকা খেতে পারো, এটা মানতেই হবে। কিন্তু তুমি এত ফুচকা খেতে পারো, আমি তো আগে জানতাম না। এটাই আমার সিক্রেট, বুঝলে বিপিন দা? আমি শুধু 20 প্লেট কেন, ইচ্ছা করলে এখনো কিন্তু 20 প্লেট ফুচকা খেতে পারবো। আজ পর্যন্ত আমাকে ফুচকা খাওয়াই কেউ হারাতে পারেনি। কোনো জায়গায় ফুচকা খাওয়ার কম্পিটিশন হলে তুমি আমাকে ডাকবে, বুঝেছো? হ্যাঁ, ডাকবো, কিন্তু এখন তো আমার লস হয়ে গেল। 20 প্লেট ফুচকার দাম পুরো 400 টাকা ছিল, এখন তো আমার 400 টাকাটা লস হয়ে গেল। কি ভাবছো বিপিন দা, তোমার লস হয়ে গেছে তাই তো? কোনোদিন আমাকে নিয়ে ফুচকা খাওয়ার কম্পিটিশন রাখবে আর তাদের কাছ থেকে টাকা আদায় করে নেবে, কেমন? আমার তো ফ্রিতে ফুচকা পেলেই হলো, সে যত বড়ই হনু আসুক না কেন। আমাকে ফুচকা খাওয়াই কেউ হারাতে পারবে না, বুঝলে? ফ্রিতে ফুচকা খেয়ে জয়ন্তী হাসি মুখে সেখান থেকে চলে যায়। তখন বিপিনের মাথায় একটি বুদ্ধি আসে, তাই সে ঈদের দিন তার দোকানে ফুচকার প্রতিযোগিতা রাখে। সে যেরকম জিতলে 10,000 টাকা দিচ্ছিল, ঠিক তেমনই হারলে ফুচকার দাম 3 ডবল নেওয়ার কথা জানিয়েছিল। আর যারা সমান সমান করবে তাদের কোনোই টাকা দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রি। দেখতে দেখতে ঈদের দিন চলে আসে। তখন সকলেই বিপিনের দোকানে এসে হাজির হয়, কিন্তু জয়ন্তীকে দেখে সকলেই অবাক হয়ে যায়। কি, এটা জয়ন্তী? এই রোগা চিপচিপে শরীরে ফুচকা চ্যালেঞ্জ করবে? আমার তো মনে হচ্ছে এক প্লেটও ফুচকা খেতে পারবে না। এই চামেলি, তুই দেখেছিস ওই জয়ন্তীর শরীরের অবস্থা? ও ভালোভাবে 1 প্লেট ফুচকাও খেতে পারবে না। হ্যাঁ, আমিও মনে মনে তাই ভাবছিলাম। আজকে যে যাই বলুক, কম্পিটিশনে আমিই প্রথম হব, আর প্রথম প্রাইজ 10,000 টাকা আমিই নিয়ে যাব। ঠিক আছে, শেষে দেখাই যাবে। প্রতিযোগিতায় জেতার ইচ্ছে তো সবারই আছে। তুই জিতলেও আমাদের সবাইকে টাকা দিতে হবে, আর জয়ন্তী জিতলেও আমাদেরকে টাকা দিতে হবে।
তবে আমার ধারণা এখানকার প্রতিযোগিতার মধ্যে কেউ না কেউ জিতবে, তবে ওই জয়ন্তী কখনোই জিততে পারবে না। ঠিক তখনই ফুচকাওয়ালা বিপিন বলে ওঠে, তোমরা সবাই চুপ করো, চুপ করো। সকলকেই আমার তরফ থেকে আজ ঈদের দিনে ঈদ মুবারক। আজ এই ঈদ উপলক্ষে আমি এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছি। আমার ফুচকা প্রতিযোগিতায় যে যে প্রতিযোগী অংশগ্রহণ করবে সকলেই এসে গেছো, তাই তো? তাহলে আমি প্রতিযোগিতা শুরু করি। আশা করি সকলের নিয়ম জানা আছে, তাই সবাই সবার টাকা এসে জমা দাও আগে। বিপিনের মুখে এই কথা শুনে সকলেই এক সুরে হ্যাঁ বলে। নিয়ম অনুযায়ী সকলেই টাকা জমা দিয়ে এক এক করে ফুচকা খেতে স্টার্ট করে। তাদের মধ্যে কেউ বা 5 প্লেট, আবার কেউ বা 6 প্লেট, আবার কেউ কেউ 7 প্লেট, এমনকি কেউ কেউ 10 থেকে 11 প্লেট পর্যন্ত ফুচকা খেয়ে নেয়। কিন্তু সবাই বিপিনের দেওয়া শর্ত অতিক্রম করে ফেলছিল। শেষে জয়ন্তী ফুচকা খাওয়া শুরু করে এবং সে সবাইকে তাক লাগিয়ে 20 মিনিটের মধ্যেই 20 প্লেট ফুচকা খেয়ে ফেলে। এর ফলে তারা সবাই সেদিন হেরে যায়। বিপিনের শর্ত অনুযায়ী সবাইকে ফুচকা 3 ডবল টাকা দাম দিতে হয়। এর ফলে বিপিনের ঈদের দিন অনেক অনেক টাকা উপার্জন হয়। বাহ, আজ প্রথম দিনেই তো আমি বাজিমাত করে দিলাম। ঈদের দিন ফুচকা চ্যালেঞ্জটা রেখে আমি একদিনেই 10,000 টাকা লাভ করেছি। এরপর হয়তো লাভ কম হবে, তবে কিন্তু জয়ন্তীর বেশি ফুচকা খাওয়ার অভ্যাসের জন্যই আমার এত টাকা লাভ হয়েছে, এটা তো মানতেই হবে। তাহলে বিপিনদা, দেখলে তো আমার সঙ্গে পাল্লা দিয়ে কেউ কি ফুচকা খেতে পারলো? এখন তাহলে মানছো তো যে ফুচকা খাওয়াই আমিই সেরা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই মানছি। তবে আজই তোমার শেষ নয়, আমি ভাবছি এরকম প্রতিদিনই আমি ফুচকা প্রতিযোগিতা রাখবো, আর তোমায় প্রতিদিনই ফ্রি ফুচকা খাওয়ার ব্যবস্থা করে দেবো। ফ্রিতে ফুচকা খাওয়ার কথা শুনে জয়ন্তী খুবই খুশি হয়। তারপর থেকে বিপিনের লোভ বেড়ে যায়। সে প্রাইস ডাবল করে দিয়ে প্রতিদিনই ফুচকার প্রতিযোগিতা রাখতে শুরু করে। প্রতিদিন সে অনেক অনেক টাকা লাভ করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। প্রতিদিন অত্যাধিক পরিমাণে ফুচকা খাওয়ার ফলে একদিন জয়ন্তীর শরীর খুব খারাপ করে। ডাক্তার তাকে চিকিৎসার জন্য অনেক টাকা খরচের কথা জানায়। জয়ন্তী এই ব্যাপারটি বিপিনকে এসে জানায়। তোমার শরীর খারাপ হয়েছে, তাতে আমি কি করব? আমি তো তোমাকে প্রতিদিন ফুচকা ফ্রি খাওয়াই, তাই না? ফুচকার একটাও টাকা নেই না। এখন ফুচকা খেয়ে কিছু হলে তাতে আমার কি করার আছে? আর এখন এমনি এখন আমার তোমার কোনো প্রয়োজন হবে না। তুমি না এলেও সকলেই চিনে গেছে, তাই তোমার নাম নিয়েই আমি ফুচকার কম্পিটিশন চালাতে পারবো, বুঝেছো? এরকম বলবে না বিপিনদা, আমি বড়ই অসহায়। এখন আমি এত টাকা কোথা থেকে পাবো? ডাক্তার আমার অপারেশনের জন্য 1 লক্ষ টাকা খরচ বলেছে। এত টাকা আমি কোথা থেকে পাবো? এভাবেই জয়ন্তী বিপিনকে অনুরোধ করে যাচ্ছিল, কিন্তু বিপিন তার কোনো কথাতেই গুরুত্ব দিচ্ছিল না। জয়ন্তী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এগুলো কিছুটা দূরে বসে থাকা মৌসুমী সবটাই লক্ষ্য করছিল। তখন সে সেখানে এসে বলে, বিপিনদা, আজ আমি ফুচকা প্রতিযোগিতা করব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি জিতলে আমাকে 2 লক্ষ টাকা দিতে হবে। আর হ্যাঁ, আমি যদি হারি তাহলেও আমি তোমাকে 2 লক্ষ টাকা দেব। 2 লক্ষ টাকা? এটা তো অনেক। আমি বরং জয়ন্তীকে একবার বলি, ও তো জিতবে আমার জানাই আছে। প্রয়োজনে ওকে 1 লক্ষ টাকা দিয়েও দেবো, আর বাকি টাকা আমি নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি তাহলে আজ বিকেলেই জয়ন্তীকে ডাকবো। সেদিনই বিপিন জয়ন্তীর বাড়িতে গিয়ে ফুচকা প্রতিযোগিতার ব্যাপারে তাকে সমস্ত ঘটনা বলে। সে এটাও জানায় যে সে যদি জেতে তাহলে তাকে 1 লক্ষ টাকা দেবে। এটা শুনে জয়ন্তী রাজি হয়ে যায়। সেদিন বিকালে মৌসুমীর সঙ্গে জয়ন্তীর ফুচকা প্রতিযোগিতা হয়, কিন্তু জয়ন্তী বেশি ফুচকা না খেয়ে সেদিন হেরে যায়। কি হলো দাদা, আমি জিতেছি, আমার 2 লক্ষ টাকা দিন। হ্যাঁ, জিতেছো যখন দিতেই হবে। আর এই জয়ন্তী, এই নাকি তোর শরীর খারাপ, তোর 1 লক্ষ টাকার প্রয়োজন, তাহলে হারলি কেন? তোর কি সুস্থ হওয়ার ইচ্ছা নেই নাকি? হ্যাঁ, ইচ্ছা আছে বলেই তো আমি বেশি ফুচকা খাইনি। এই বলে জয়ন্তী সমস্ত ঘটনা বলতে থাকে। আসলে সে আর মৌসুমী মিলেই এই প্ল্যানটি করেছিল। বিপিনের মতো লোভী লোককে শিক্ষা দেওয়ার জন্য তারা এই পথটিকেই বেছে নিয়েছিল। মৌসুমী বিপিনের সামনেই জয়ন্তীকে 2 লক্ষ টাকা দিয়ে দেয়। মৌসুমীর উদারতা দেখে জয়ন্তী তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে এবং তাকে ধন্যবাদ জানায়। ডাক্তার জয়ন্তীকে ফুচকা খেতে বারণ করায় জয়ন্তী আর ফুচকা খায় না। এদিকে বিপিনের দোকানেও ফুচকার প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। এমনকি সকলে তার চালাকি জানতে পেরে তার দোকানে আসাই বন্ধ করে দেয়। এভাবেই বিপিন তার জীবনের উচিত শিক্ষা পেয়ে যায়।